নমস্কার। কেমন আছেন সবাই? শিল্পীর গল্পকথা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমার আজকের নিবেদন কিরিটি রহস্যের একটা গোয়েন্দা কাহিনী। গল্পের নাম বিষের ধোঁয়া। আজ তার অন্তিম পর্ব। সাধুচরণ তথাপি কোনো জবাব দিল না। সমীর বাঘের মতো লাফিয়ে সাধুর গলাটা টিপে ধরে ক্রুদ্ধস্বরে বললে, হারামজাদা, তুই লুকিয়ে চোরের মতো আমাদের কথা শুনছিলি? বল শিগগিরি, কেন শুনছিলি? তথাপি সাধুচরণ নির্বাক। বিরাট এক ধাক্কায় সাধুচরণকে ঘরের বাইরে ফেলে দিয়ে ঘৃণামৃশ্রিত কণ্ঠে সমীর বললে, বাবার তুই খুব পেয়ারের চাকর ছিলি। আমি মাসখানেক থেকেই টের পাচ্ছিলাম তুই সর্বদা আমার পিছু পিছু ছায়ার মতো স্পাইং করে বেড়াচ্ছিস। শুধু বাবার ভয়ে তোকে এতদিন কিছু বলিনি। দাঁড়া, থানা থেকে ফিরে এসে তোর ব্যবস্থা আমি করব। সাধুচরণ এতক্ষণে উঠে দাঁড়ালো, বলল, কেন মিথ্যে রাগ করছো দাদাবাবু? আমি যদি কিছু শুনেও থাকি, কেউ সে কথা জানতে পারবে না আমার মুখ থেকে। তাছাড়া তুমি বড় লোক, আজ তোমার টাকার অভাব কি? গরিবের মুখ কেমন করে চাপা দিয়ে রাখতে হয় তাও কি তোমাকে আজ আমায় বলে দিতে হবে? প্রচণ্ড বোমার মতোই সমীর ফেটে পড়ল। তবে রে শয়তান, তোর মনে এই মতলব? ভয় দেখিয়ে টাকা আদায় করবি তুই আমার কাছ থেকে? দাঁড়া, আজ তোকে খুনই করে ফেলবো আমি। কিন্তু সাধুচরণ ততক্ষণে এক লাফে সমীরের দৃষ্টির বাইরে চলে গেছে। গোলমাল শুনে পিসিমাও ততক্ষণে বারান্দায় এসে গেছেন। এসে বলছেন, ব্যাপার কি রে খোকা? রাগে ও ঘৃণায় সমীর তখন ফুলছে। পিসিমার কথার কোনো জবাব না দিয়ে বরাবর নিচে নেমে গিয়ে গ্যারেজ থেকে গাড়িটা বের করে গাড়িতে স্টার্ট দিল। রাত্রি তখন শেষ হতে বেশি দেরি নেই। বৃষ্টি অনেকক্ষণ থেমে গেছে। রাত্রি শেষের বর্ষণক্লান্ত আকাশের এক কোণে শুধু শুকতারাটি দপদপ করছে। প্রথম ভোরের ঠান্ডা হাওয়া শিরশির করে বইছে। কিরিটি প্রশ্ন করতে লাগলো সমীরকে, আজ তাহলে রাত্রি 9টার সময় আপনার বাবা গণপতিবাবু গাড়ি নিয়ে বের হয়ে গেছিলেন, তাই তো? সমীর উত্তরে হ্যাঁ বলল। কিরিটি আবার প্রশ্ন করলে, কোথায় গেছিলেন তা আপনি জানেন? সমীর নাবোধক মাথা নাড়ল। কিরিটির আবার প্রশ্ন, আজ তার কোনো এনগেজমেন্ট ছিল কারোর সঙ্গে, কিংবা কোনো ফোন পেয়েছিলেন কিনা সেটা আপনি জানেন? সমীর বলল, না, বলতে পারি না। কেননা সারাদিন আমি বাড়িতে ছিলাম না। বাড়ি ফিরি আমি রাত্রি 8টায়। কিরিটি প্রশ্ন করে, রাত্রি 8টার পর আপনি বাড়িতে ফিরে নিশ্চয়ই আর কোথাও বের হননি? সমীর উত্তরে বলল, হ্যাঁ, বাবা বেরিয়ে যাবার সঙ্গে সঙ্গেই আবার বাড়ি থেকে বের হয়ে যাই আমি। কিরিটি জিজ্ঞাসা করলে, কখন ফিরলেন? উত্তরে সমীর বলল, রাত্রি 11:30 নাগাদ ফিরেছি। কিরিটি প্রশ্ন করল, কোথায় গেছিলেন আপনি? সমীর বলে, প্রথমে আমি বাড়ি থেকে বের হয়ে ডায়মন্ড ক্লাবে যাই। কিরিটি জিজ্ঞাসা করে, সেখানে কতক্ষণ ছিলেন? সমীর বলল, রাত্রি 10টা পর্যন্ত। কিরিটি বলে উঠল, ডায়মন্ড ক্লাব তো বউবাজারে। সেখানে 10টায় বের হয়ে গাড়ি করে শ্যামবাজার আসতে নিশ্চয়ই 1.5 ঘন্টা লাগে না? রাস্তায় অন্য কোথাও গেছিলেন আপনি? উত্তরে সমীর হ্যাঁ বলল। কিরিটি প্রশ্ন করল, কোথায় গেছিলেন? সমীর বলল, সে কথা আমি বলতে পারবো না। তাছাড়া সে আমার নিজস্ব ব্যাপার। কিরিটি আবার প্রশ্ন করলে, নিজস্ব ব্যাপার হলেও সে কথা তো আর আমি কারোর কাছে বলতে যাব না। জানবে শুধু মথুরামোহন আর আমি। আপনার আপত্তির কি আছে? উত্তরে সমীর বলল, তা হোক, তবু বলতে পারবো না। কিরিটি বললে, বুঝে দেখুন মিস্টার মুখার্জি, আপনার নিজের জবানবন্দি আপনার বিরুদ্ধে শেষে দাঁড়াবে, ভেবে দেখুন। সমীর বললে, তা হোক, তবু আমি সে কথা বলতে পারবো না। কিরিটি বললে,
আপনার নিজের মঙ্গলের জন্যই আমি বলছিলাম। সমীর বলে উঠল, আমি কচি খোকাটি নই, নিজের ভালো মন্দ বুঝবার ক্ষমতা আমার আছে। তাছাড়া আমি জানি আমি নির্দোষ। কিরিটি প্রশ্ন করলে, বেশ, আপনার বাবার কেউ শত্রু ছিল বলে আপনি জানেন? সমীর না বোধক মাথা নাড়ল। কিরিটি আবার প্রশ্ন করল, আপনার দিন চলছে কেমন করে? উত্তরে সমীর বলল, আমি আমার এক বন্ধুর ফার্মে চাকরি করি। কিরিটির প্রশ্ন, সে ফার্মটার নাম কি? সমীর বলে, ইন্ডিয়ান ইলেকট্রনিক কোম্পানি, ক্লাইভ স্ট্রিট। কিরিটি বলে, আচ্ছা, আজ তাহলে আপনি যেতে পারেন। আজ বাড়িতেই থাকবেন তো? ময়না তদন্ত হয়ে গেলেই আপনার পিতার মৃতদেহ সৎকারের জন্য আপনি নিয়ে যেতে পারেন। ঠিক আছে, আসুন, নমস্কার। সমীর বিদায় নিয়ে ঘর হতে বেরিয়ে গেল। কিরিটি সংবাদ নিয়ে জানল, চৈতালির সম্পাদক স্বনামধন্য কবিবর গগন চাটুর্যে মৃত গণপতির দুঃসম্পর্কীয় পিস্তুত ভাই। গণপতি প্রায় প্রতিদিনই তার ওখানে যেতেন। সার্কুলার রোডে দে মেনশনের 2খানা ফ্ল্যাট বাড়ি ভাড়া নিয়ে গগন চাটুর্যের অফিস ও বাড়ি। নিচের একটা ফ্ল্যাটে তার চৈতালি প্রেস। গগন কুমারের কাছে খোঁজ নিয়ে কিরিটি জানল, সেদিন বিকেলের দিকে গণপতি তার ওখানে গিয়েছিলেন এবং সেদিন রাত্রে একটা পার্টিতে তার ডায়মন্ড ক্লাবে রাত্রি 9:30টায় যাবার কথা ছিল। তবে তিনি সেখানে গিয়েছিলেন কিনা তা বলতে পারে না। গণপতির অ্যাটর্নির বাসায় গিয়ে সে জানল, গণপতি উইল করে গেছেন। তার ইম্পেরিয়াল ব্যাংকের 25,000 টাকার 10,000 টাকা তিনি দূরসম্পর্কীয় পিস্তুত ভাই গগন কুমারকে দিয়ে যান চৈতালি কাগজের উন্নতির জন্য। 20,000 টাকা পাবে তার বিধবা বোন সুনয়না দেবী। বাকি 50,000-এর 35,000 পাবে তার একমাত্র পুত্র সমীর মুখার্জি। অবশিষ্ট 20,000 ব্যয়িত হবে নানা রকম দেশহিতকর প্রতিষ্ঠানে, এবং এই প্রতিষ্ঠানের টাকাটি দেওয়া হবে তার ছোটবেলার বন্ধু আলিপুর কোর্টের উকিল জগৎ মিত্রের হাতে। জগৎ মিত্র ইচ্ছামতো সেই টাকা নানা প্রতিষ্ঠানে বেটে দেবেন। উইলের সাক্ষী 1 নম্বর উকিল জগৎ মিত্র, 2 নম্বর গগন কুমার চাটুর্যে, 3 নম্বর তার বোন সুনয়না দেবী এবং 4 নম্বর অ্যাটর্নি স্বয়ং শ্রীকুমার বাবু। সেদিন সন্ধ্যায় ডায়মন্ড ক্লাবের সেক্রেটারি রসময় বাবুর সঙ্গে কিরিটি দেখা করতে গেল। রসময় বাবুর বয়স 40-45-এর মাঝামাঝি হবে। গৌরবর্ণ চেহারা, বেশ মোটাসোটা, হৃষ্টপুষ্ট গড়ন, মাঝারি গোছের লম্বা, মাথায় সুবিস্তৃত একখানা চকচকে টাক, চোখে চশমা, নিখুঁতভাবে গোপদারি কামানো, পরিধানে বিলিতি পোশাক। রসময়বাবু সেক্রেটারিয়েটের মোটা মাইনের চাকরি করেন, ডায়মন্ড ক্লাবের অবৈতনিক সেক্রেটারি। যেদিন গণপতি মারা যান সেই দিন রাত্রে ডায়মন্ড ক্লাবে একটা পার্টির ও অভিনয়ের আয়োজন ছিল। অল্পক্ষণ হলো সন্ধে হয়েছে। ক্লাবের সভ্যরা তখন সকলে এসে পৌঁছায়নি। যে 2-1জন এসেছেন তারা প্রশস্ত গালিচা বিছানো সোফা কাউচ শোভিত হলঘরের মধ্যে সোফার ওপরে বসে কোনো সংবাদপত্র বা ছবির বই নিয়ে নাড়াচাড়া করছেন। ঘরের এক কোণে 2খানা সোফার পরে মুখোমুখি বসে 2 পেয়ালা চা দুজনে সদ্ব্যবহার করতে করতে কিরিটি আর রসময়ের মধ্যে আলাপ আলোচনা চলছে। কিরিটি প্রশ্ন করলে, আচ্ছা, সে রাত্রে কখন গণপতিবাবু ক্লাব থেকে বের হয়ে যান আপনার মনে আছে রসময়বাবু? রসময়বাবু উত্তর দিলেন, হ্যাঁ, রাত্রি তখন 10:30টার মতো হবে। অভিনয় তখন শেষ হয়নি। অভিনয় শেষ হবার আগেই তিনি চলে গেলেন। বলেছিলেন ফিরবার পথে তার কি একটা জরুরি কাজে একজনের সঙ্গে দেখা করতে হবে। কিরিটি প্রশ্ন করে, কার সঙ্গে এবং কোথায় তা কিছু বলেছিলেন কি? রসময়বাবু বললেন, না, সে সব কিছুই বলেননি। কিরিটি আবার প্রশ্ন করল, তার ছেলে সমীরবাবুও ঠিক সেই সময় বের হয়ে যান? রসময়বাবু বললেন, হ্যাঁ, গণপতিবাবু চলে যাবার মিনিট 2-এর মধ্যে সমীরবাবুও উঠে বেরিয়ে যান। কিরিটি প্রশ্ন করলে,
সে রাত্রে এখানে বাপ ও ছেলের সঙ্গে দেখা হয়েছিল কি? সমীরবাবু বললেন, না, ছেলে জানলেও বাপ জানতেন না যে ছেলে এই ক্লাবের একজন সভ্য। সমীরবাবু এ কথাটা গোপনই রেখেছিলেন। কিরিটি বললে, নাও আই সি। কিন্তু কেন, তা কিছু জানেন আপনি? রসময়বাবু নাবোধক মাথা নাড়লেন। সে রাত্রে বাড়িতে ফিরে এসে কিরিটি জানতে পারলে ময়না তদন্তে প্রকাশ গণপতিবাবুর কার্বন মনোক্সাইড গ্যাস পয়জনিংয়ে মৃত্যু ঘটেছে। পরের দিন দ্বীপ্রহরের দিকে কিরিটি ঘরের মধ্যে বসে আছে। জঙ্গলি এসে সংবাদ দিল, কে একটা লোক তার সঙ্গে দেখা করতে চায়। লোকটা বটতলা থানা থেকে একটা চিঠি নিয়ে এসেছে। কিরিটি বললে, যা, তাকে এই ঘরে পাঠিয়ে দে। একটু পরেই জঙ্গলির পিছু পিছু সাধুচরণ এসে কক্ষে প্রবেশ করল এবং থানার চিঠিটা কিরিটির হাতে দিল। মথুরামোহন লিখেছেন, কিরিটিবাবু, এই লোকটি গণপতির অনেক দিনের পুরনো ভৃত্য। একে একটু নাড়াচাড়া করলেই কেস সম্পর্কে হয়তো অনেক কিছু জানতে পারবেন। সন্ধ্যায় আপনার সঙ্গে দেখা হবে। নমস্কার, মথুর। কিরিটি একবার তীক্ষ্ণ দৃষ্টিতে সাধুচরণের আপাতমস্তক দেখে নিল। রোগা লিকলিকে ঢেঙা চেহারা, মাংসহীন চোয়ালের হাড় দুটো বিশ্রীভাবে চামড়ার তল থেকে ঠেলে উঠেছে। কোটর প্রবিষ্ট চক্ষু দুটি শিকারীর চোখের মতো চিকচিক করছে। গলার কণ্ঠা দুটো সজাগ, পরনে পরিষ্কার একখানা ধুতি, গায়ে ছিটের হাফ হাতা একটা শার্ট, পায়ে বাটা কোম্পানির একটা লাল রঙের কেস জুতো। কিরিটি প্রশ্ন করলে, কি হে, কি নাম তোমার? উত্তর এলো, আগে সাধুচরণ পারুই। কিরিটি প্রশ্ন করলে, কতদিন গণপতি বাবুর বাড়িতে কাজ করছো? সাধুচরণ উত্তরে বলল, প্রায় 21 বছর হবে কর্তা। কিরিটি আবার প্রশ্ন করলে, থানায় গেছিলে কেন? উত্তরে সাধুচরণ বললে, আগে কয়েকটা কথা বলতে চাই। বাবু যে রাত্রে খুন হন সেই রাত্রে যখন ফোন আসে তখন আমি দাদাবাবুর পাশের ঘরে বাবুর জন্য বসে ঝিমোচ্ছিলাম। ফোনের শব্দে তাড়াতাড়ি উঠে দাদাবাবুর ঘরে যাই। রাত্রে ফোন দাদাবাবুর ঘরেই থাকতো। ভেবেছিলাম দাদাবাবু বুঝি ঘরে নেই, কিন্তু হঠাৎ ঘরে ঢুকে দাদাবাবুকে শুয়ে থাকতে দেখে ভাবলাম, এখনই জেগে যদি দাদাবাবু আমাকে দেখেন তাহলে রাগ করবেন। এই ভেবে চট করে বাথরুমের মধ্যে লুকিয়ে পড়ি। পরে দাদাবাবু আলো নিভিয়ে শুয়ে পড়লে আবার বেরিয়ে যাব এই ভেবে। তারপর সে রাত্রে মস্ত কথোপকথন সাধুচরণ একে একে বলে গেল। কিরিটি প্রশ্ন করল, তা তুমি লুকালে কেন? বললেই পারতে, ফোনের শব্দে এসেছ। তুমি জানতে না তিনি আছেন বলে? সাধুচরণ বললে, আগে তা ঠিক নয়। কর্তা আমাকে দাদাবাবুর দিকে গোপনে নজর রাখতে বলেছিলেন। তিনি কোথায় যান, কি করেন, সব তাকে জানাতে বলেছিলেন। কিরিটি বললে, স্পাইং করছিলে তুমি? সাধুচরণ বললে, আজ্ঞে, আমি ভৃত্য মাত্র। কিরিটি প্রশ্ন করলে, সমীরবাবু সম্পর্কে আর কি জানো তুমি? সাধুচরণ বললে, স্বভাব চরিত্র এমনি তার ভালো বলেই মনে হয়। তবে? কিরিটি সঙ্গে সঙ্গে প্রশ্ন করলে, তবে? তবে কি? সাধুচরণ বললে, আহিরিটোলায় একটা বাড়িতে তিনি প্রায় রাত্রেই যান। সেটা একটা মেজ বাড়ি। কিরিটি প্রশ্ন করলে, সেটা কত নম্বর তুমি জানো? সাধুচরণ তখন নম্বরটা বলে দিল। কিরিটি বলল, আচ্ছা, তুমি এখন যেতে পারো। কিরিটি হাত ঘড়ির দিকে তাকালো। বেলা প্রায় 4:30। একবার শ্যামবাজারে গণপতির বোন সুনয়নার সঙ্গে দেখা করে আসা প্রয়োজন, এই মনে করে কিরিটি উঠল। কিরিটি সুনয়না দেবীকে ঘরে প্রবেশ করতে দেখে সম্ভ্রমে উঠে দাঁড়িয়ে হাত জড়ো করে নমস্কার জানালো। সুনয়না দেবী একটা সোফা অধিকার করে বসতে বসতে স্মিত স্বরে বললেন, বসো বাবা, আমি তোমার মায়ের বয়সী, তাই তুমি বলেই সম্বোধন করছি। রাগ করলে না তো বাবা? কিরিটি বললে, না না,
সে কি কথা, রাগ করবো কেন? সুনয়না দেবী বললেন, তোমার নাম আমি রেঙ্গুরের সেই কালো ভ্রমণের ব্যাপারে খবরের কাগজে পড়েছি এবং এও শুনেছি সরকারি পক্ষ থেকে তুমি দাদার হত্যা রহস্যের তদন্তভার হাতে নিয়েছ। যখনই সে কথা শুনেছি তখনই ভেবেছিলাম তোমার সঙ্গে একবার দেখা করব, কিন্তু সাংসারিক গণ্ডগোলে একেবারে সময় করে উঠতে পারিনি। আজ তুমি নিজেই এসেছো, ভালোই হয়েছে। কিরিটি বললে, আপনার কাছে আমার নিজের প্রয়োজনটা আপনার চাইতে কম ছিল না। আপনি না গেলেও আমার কতগুলো কথা জিজ্ঞাসা করতে আসতেই হতো। সত্যি চিরদিনই অপ্রিয়। আমি শুনেছি গণপতিবাবু ও তার ছেলে সমীরবাবুর মধ্যে সম্পর্ক খুব ভালো ছিল না? সুনয়না দেবী বললেন, দাদা টাকা কড়ি ও ব্যবসাকে সংসারের স্নেহ ভালোবাসা ও কর্তব্য থেকে চিরদিনই বেশি ওপরে স্থান দিতেন। তাছাড়া সমীর খুব অল্প সময়ই তার বাপের কাছাকাছি থেকেছে, সেই জন্য বাপ ও ছেলের মধ্যে যে সহজাত স্নেহের সম্পর্কটুকু তা কোনোদিনই হয়তো গড়ে উঠবার মতো সময় বা অবকাশ পায়নি। দাদা ছিলেন একটু বেশি রকম একগুঁয়ে ও জেদি। সমীরও তার বাপের দোষটি যেন একটু বেশি মাত্রাতেই পেয়েছে। কিরিটি প্রশ্ন করে, আপনার দাদা যেদিন খুন হন সেদিন ঠিক কত রাত্রে সমীরবাবু বাসায় ফিরেছিলেন আপনি কিছু জানেন? উত্তরে সুনয়না দেবী বলেন, হ্যাঁ, রাত্রি 11:30টার দিকে। কিরিটি আবার প্রশ্ন করে, রাত্রি 10টার পর ডায়মন্ড ক্লাব থেকে একই সময় পিতা ও পুত্র বের হয়ে আসেন, কিন্তু সমীরবাবু বাড়িতে ফেরেন রাত্রি 11:30টায়। বলতে পারেন সমীরবাবু রাত্রি 10টা থেকে এই বাড়িতে ফিরে আসা পর্যন্ত এই সময়টা কোথায় ছিলেন? সুনয়না দেবী বললেন, না, সে কথা আমি জিজ্ঞাসা করেছিলাম, তার জবাবে কিছুই বলেনি আমাকে। কিরিটি প্রশ্ন করে, সমীরবাবুর স্বভাব চরিত্র কেমন বলতে পারেন? সুনয়না দেবী বললেন, আমার তো মনে হয় ভালোই। কিরিটি বললে, সে রাত্রে গণপতিবাবু যখন ড্রাইভারকে না নিয়ে গাড়ি বের করে নিয়ে যান তখন গাড়ির পেট্রোল ট্যাঙ্কে 1 গ্যালনের বেশি নাকি তেল ছিল না, ড্রাইভার বললে। কিন্তু তাকে মৃত অবস্থায় গাড়ির মধ্যে যখন পাওয়া যায় তার গাড়ির পেট্রোল ট্যাঙ্কে 1.5 গ্যালন তেল ছিল। তাতে বোঝা যায় রাস্তা থেকে তিনি পেট্রোল নিয়েছিলেন এবং কোথাও দূরে যাবার জন্যই তিনি প্রস্তুত হয়েছিলেন। সে রাত্রে কোথাও তার যাবার কথা ছিল বলে আপনি বলতে পারেন? সুনয়না দেবী উত্তরে বললেন, না, তা তো আমি বলতে পারি না। কিরিটি বললে, আর একটা কথা, বউবাজারের মোড়ে একটা পেট্রোলের দোকান থেকে গণপতিবাবু পেট্রোল নিয়েছিলেন আমরা জানতে পারি। সেখান থেকে প্রায় তিনি পেট্রোল নিতেন। গণপতিবাবুর গাড়ি সেখান থেকে সে রাত্রে পেট্রোল নিয়ে বেরিয়ে যাবার পরই সমীরবাবুও সেখান থেকে পেট্রোল নেন। এসব থেকে স্পষ্টই বোঝা যায় সমীরবাবু অলক্ষ্যে সে রাত্রে তার বাবাকে অনুসরণ করছিলেন, অথচ সব কথাই সমীরবাবু গোপন করছেন। সুনয়না দেবী বললেন, কিন্তু তুমি বিশ্বাস করো বাবা, সমীর নির্দোষ। তার আর যাই দোষ থাকুক, এ অন্যায় পাপ সে করতে পারে না। কিরিটি বললে, সবই বুঝি, কিন্তু সমীরবাবুর ব্যবহারটা ভালো হচ্ছে কি? সুনয়না দেবী বললেন, তোমার কি মনে হয় বাবা, সমীর সত্যিই দোষী? কিরিটি বললে, দোষ কিনা সে কথা তো এখনো আমি আপনাকে বলিনি। সুনয়না দেবী বললেন, কিন্তু তবু এ কথাটা আমাকে বলে দিয়ে যাও বাবা। কিরিটি বললে, আপনি বিশ্বাস করুন পিসিমা, এখনো আমি সবকিছু বুঝে উঠতে পারিনি, তবে যতদূর মনে হয় সমীরবাবু হয়তো নির্দোষ। কিন্তু এ কথাও আমি বলতে বাধ্য হচ্ছি, সমীরবাবু ভয়ানক বোকা। এইসব কথোপকথনের পরে কিরিটি সেখান থেকে বেরিয়ে যায়। আহিরিটোলা স্ট্রিটের বহুদিনকার পুরনো একটা দোতলা বাড়িতে 14-15টি যুবক মিলে একটা মেস বাড়ি করে থাকে। যুবকদের মধ্যে কেউ কেউ কোনো অফিসে বা ফার্মে চাকরি করে, আবার কেউ কেউ চুপ করে বসে থাকে বা রাস্তায় ঘুরে বেকার জীবন কাটায়। অনেক রাত্রি পর্যন্ত মেসের আলো জ্বলে, কিন্তু কোনো হট্টগোল বা গোলমাল শোনা যায় না।
মেসটির গায়ে একটা টিনের প্লেট আছে, তাতে আলকাতরা দিয়ে লেখা সবুজ সংঘ। সমীর সবুজ সঙ্গে প্রায় যেত এবং অনেক রাত্রি পর্যন্ত সেখানে কাটিয়ে আসত। পুলিশের কর্তৃপক্ষেরও বাড়িটার প্রতি সুনজর আছে, কিন্তু মেসের অধিবাসীদের নিতান্ত নিরীহ গোবেচারী গোছের হাবভাব দেখে কিছুই বুঝে উঠতে পারে না। কিরিটিও হতাশই হল, কিন্তু সবুজ সঙ্গ থেকে তার দৃষ্টি সরালো না। রাত্রি তখন 11টা হবে। গগন চাটুর্যের নির্জন অফিস ঘরে বসে দুখানা চেয়ারে মুখোমুখি সমীর ও গগন চাটুর্যে। গগন চাটুর্যে বলছিলেন, তুমি আমার এই সবুজ সঙ্গ ছাড়ো সমীর। আমি বেশ ভালো করেই জানি পুলিশের নজর এই সঙ্গের ওপরে আছে। সমীর বললে, আপনি ভুল করছেন কাকাবাবু। পুলিশের নজর থাকলেই এমন কোনো কাজ হয় না যাতে করে কারোর অনিষ্ট হতে পারে। আমরা চাই দেশের ও দশের কল্যাণ। গগন চাটুর্যে বললে, কি জানি বাবা, আমার কিন্তু মনে হয় এসব ছেড়ে ছুড়ে দিয়ে বাপের টাকায় তোমার কোনো ব্যবসা করা উচিত। তাতে তোমারও কাজ হবে, দেশেরও ঢের উপকার হবে। সমীর বলে, যে দেশের 99% জন লোক না খেতে পেয়ে অত্যাচারে অনশনে মরছে, সেই দেশের ছেলে হয়ে টাকার গদিতে বসে টাকা জমানোর বিলাস স্বপ্ন দেখা আমার পোষাবে না। আচ্ছা, আজ তবে উঠি। বলেই সমীর উঠে দাঁড়ালো। গগন চাটুর্যে বললে, চলো, আমার প্রেসটা তুমি দেখবে বলেছিলে, সন্তু প্রেসে আছে, দেখে এসো গিয়ে। সন্তু বা সন্তোষ গগনবাবুর ছেলে। সমীর নিচের তলায় প্রেস দেখতে গেল। সন্তু বসে বসে প্রুফ দেখছিল। সমীর এসে ঘরে ঢুকলো। ঢুকে বলল, এই যে সন্তু, খুব ব্যস্ত নাকি? সন্তু বলল, সমীরদা, আসুন আসুন। না, কালকের সংখ্যার প্রুফটা দেখে নিচ্ছি, বসুন। সন্তোষের সঙ্গে গল্প করতে করতে সমীরের আরো কিছুক্ষণ কেটে গেল। রাত্রি প্রায় 12টার সময় সমীর উঠে দাঁড়ালো। দাঁড়িয়ে বলল, তাহলে চললাম? সন্তু বলল, হ্যাঁ হ্যাঁ, আসুন। সামনেই এমন অন্ধকার সিঁড়ি, অদূরেই রাস্তার আলো দেখা যাচ্ছে। সহসা সিঁড়ির সামনে ও পেছনের দরজাটা বন্ধ হয়ে গেল। সমীর চমকে চাইল। নিকষ কালো অন্ধকারে কিছুই দেখা যাচ্ছে না। সমীর প্রথমটা তত বুঝতে পারেনি, ভেবেছিল বুঝি হাওয়ায় দরজাটা বন্ধ হয়ে গেছে। তাড়াতাড়ি অন্ধকারে কোনো মতে এগিয়ে গিয়ে দরজাটা ঠেলল, কিন্তু দরজাটা তখন সত্যি সত্যি বন্ধ হয়ে গেছে। সহসা এমন সময় সারাশির মতো শক্ত দুখানা লোহার হাতের বেষ্টনী সমীরকে পেছন থেকে জড়িয়ে ধরল। সমীর চিৎকার করতে গেল, কিন্তু একটা অস্ফুট কাস্তর শব্দ শুধু বের হয়ে এলো তার গলা দিয়ে। অদৃশ্য আততায়ী তাকে সবলে টানতে টানতে একটা ছোট ঘরের মধ্যে নিয়ে গেল এবং সঙ্গে সঙ্গে ঘরের দরজা গেল বন্ধ হয়ে। সমীর নিজেকে সেই মৃত্যু কবল হতে ছাড়াবার জন্য আপ্রাণ চেষ্টা করতে লাগলো, কিন্তু বৃথা। সেই লৌহ আলিঙ্গন থেকে মুক্তি পাওয়া তার ক্ষমতার বাইরে। দুজনে ধস্তাধস্তি শুরু হলো সেই ছোট্ট বায়ুলেশহীন অন্ধকার ঘরের মধ্যে। শীঘ্রই সমীর শ্রান্ত হয়ে পড়ল। বায়ুলেশহীন ঘরের বদ্ধ আবহাওয়ায় তার শ্বাস নিতেও কষ্ট হচ্ছে। হাত পা ক্রমে শিথিল হয়ে আসছে। অসহ্য যন্ত্রণায় মাথার মধ্যে তার দপ দপ করছে। পিপাসায় কণ্ঠ শুকিয়ে আসছে। মৃত্যু মৃত্যু ঘনিয়ে আসছে তাকে গ্রাস করতে। ওদিকে কিরিটি তার ঘরের মধ্যে একাকী দ্রুত পায়চারি করছে। তার হাতের মুষ্টির মধ্যে একটা পাকানো কাগজ। কাগজটা আজ সন্ধ্যের দিকেই কিছুক্ষণ হলো সুনয়না দেবী এসে তাকে দিয়ে গেছেন। কাগজটা সুনয়না দেবী গণপতির একটা জামার পকেট থেকে পেয়েছেন। জামাটা আজ বিকেলে আলমারির মধ্যে ভাঁজ করে রাখতে গিয়ে দেখেনি কাগজটা। কাগজটাতে লেখা আছে, গণপতি, আজ রাতে 10টার পর এলে সব কথা হতে পারে। সেই সঙ্গে প্রেসটাও তুমি দেখতে পারো। গ। সঙ্গে সঙ্গে কাগজটা পড়েই কিরিটি ফোনটা তুলে নিল। ফোনটা তুলে নিয়ে ফোন করতে লাগলো। হ্যালো।
ওপাশ থেকে জবাব এলো, হ্যালো, কে? কিরিটি প্রশ্ন করল, সমীরবাবু বাড়ি আছেন? ওপাশ থেকে উত্তর এলো, না, সে তো সার্কুলার রোডে তার কাকার ওখানে একটা কাজে গেছে। কিরিটি প্রশ্ন করে, কোথায় গেছে বললেন? গগন চাটুর্যের ওখানে? ওপাশ থেকে কথা ভেসে এলো, হ্যাঁ, সেই রকমই তো ফোনে বলেছিল যেন মনে হলো। কিরিটি আর কাল বিলম্ব না করে তক্ষুনি বটতলা থানায় মথুরা মোহনকে কি কতকগুলো কথা বলে গাড়ি নিয়ে ছুটল সার্কুলার রোডে। চৈতালি অফিসে যখন সে এসে পৌঁছালো, প্রেস সে রাতের মতো বন্ধ হয়ে গেছে। খোঁজ নিতে সন্তোষ চোখ মুছতে মুছতে বের হয়ে এসে বললেন, তার বাবা সন্ধ্যার আগেই কোথায় নিমন্ত্রণ খেতে বের হয়ে গেছেন। কিরিটি প্রশ্ন করলে, সমীরবাবু এখানে এসেছিল? উত্তরে সন্তোষ বলল, হ্যাঁ, সে তো অনেকক্ষণ চলে গেছে। কিরিটি সন্তুর কাছ থেকে বিদায় নিয়ে সিঁড়ির দিকে পা বাড়ালো। সিঁড়ির প্রায় মাঝামাঝি আসতে একটা অস্ফুট গোলমাল তার কানে এলো। কিরিটির শ্রবণ ইন্দ্রিয় সজাগ হয়ে উঠল। সহসা একটা মৃদু শব্দ। কিরিটি চকিতে তার পকেট হতে রিভলভারটা বের করে অন্ধকারে রুদ্ধ নিঃশ্বাসে অন্য হাতে টর্চ বাতিটা নিয়ে দাঁড়ালো। কে যেন মৃদু পায়ে এগিয়ে আসছে। শব্দটা কাছাকাছি আসতেই সে বোতাম টিপে টর্চ বাতিটা জ্বালালো। বলে উঠল, এক পা এগিয়েছ কি গুলি করে মারবো তোমায়। তারপর কবিবর? গগন চাটুর্যে বলে উঠল, কে? কিরিটি বলল, আমি কিরিটি। সমীরবাবু কোথায়? গগন চাটুর্যে বললে, তা আমি কি জানি, আর এসবের মানেই বা কি কিরিটিবাবু? কিরিটি বললে, মানে অতি সহজ সরল। শীঘ্র বলুন সমীরবাবু কোথায়। গগন চাটুর্যে হা হা করে হেসে উঠল আর বলতে লাগলো, রসিকতা রাখুন মিস্টার রায়। রাগে কিরিটি বলে উঠল, চোপড়াও শয়তান, রসিকতা তোমার সঙ্গে আমি করতে আসিনি। শীঘ্র বলো তাকে কোথায় রেখেছ। গগন চাটুর্যে বাঘের মতোই অতর্কিতে কিরিটির ওপর লাফিয়ে পড়ল। কিরিটিও সতর্ক ছিল। অনায়াসেই সে জুজুৎসুর প্যাচে গগন চাটুর্যকে কাবু করলে এবং ছোট্ট একটা বাঁশিতে ফু দিলে। সঙ্গে সঙ্গে মথুরামোহন তার দলবল নিয়ে এগিয়ে এলো। অনেক অনুসন্ধানের পর সমীরকে যখন সেই ঘর থেকে বের করে আনা হলো, তখন সে মৃতপ্রায়। সকলে সমীরবাবুর বাসায় ফিরে এলেন। কিরিটি বলছিল, আমি যেদিন উইলের মর্মকথা জানতে পারি, তখনই সন্দেহ করি দুজনকে, সমীরবাবু ও গগনবাবুকে। উদ্দেশ্য দুজনেরই সমান আছে। গগনবাবুর বিষয়ে সমস্ত খোঁজ করে জানতে পারি, ভদ্রলোকের মাথার চুল পর্যন্ত তখন দেনার দায়ে বিকিয়ে গেছে। 10,000 টাকার লোভ কম নয়। কিন্তু সমীরবাবু সে রাত্রে 10টার থেকে বাড়ি আসা পর্যন্ত কোথায় ছিলেন, সে কথা তিনি না বলায় হলো আমার মুশকিল। সাধুচরণের কাছে খোঁজ পেলাম, সমীর প্রায়ই রাত্রে আহিরিটোলার মেসে যেত। সেখানে খোঁজ নিয়ে জানতে পারি, সে রাত্রে ডায়মন্ড ক্লাব থেকে বের হয়ে সমীরবাবু তার পিতার পিছু পিছু অলক্ষ্যে আহিরিটোলার মেসেই গিয়েছিলেন। আহিরিটোলার মেসে সবুজ সঙ্গ নাম দিয়ে একটা বিপ্লবী দল ছিল। ছেলের প্রতি সন্দেহ হওয়াতেই গণপতিবাবু তার প্রিয় ভৃত্য সাধুচরণকে ছেলের পেছনে স্পাই লাগিয়েছিলেন। সে রাত্রে সবুজ সঙ্গের একটা মিটিং থাকায় গণপতিবাবু গোপনে সংবাদ নিয়ে তার আসল উদ্দেশ্য কি দেখার জন্য গোপনে সেখানে গিয়েছিলেন। কিন্তু কোনো কারণে সেদিন মিটিংটা স্থগিত থাকে। সমীর সে কথা ডায়মন্ড ক্লাবে জানতে পারে ফোনে। কিন্তু ডায়মন্ড ক্লাব থেকে বের হয়ে গণপতিবাবুর গাড়ি আহিরিটোলার থেকে যেতে দেখায় সমীরবাবুর কিরকম সন্দেহ হয়। ফলে তিনি বাপের অনুসরণ করেন। এর আগে পর্যন্ত তিনি অনুসরণ করেননি। যা হোক, সেদিন মেস বন্ধ থাকায় গণপতিবাবু ফিরে গেলেন এবং তাকে ফিরে যেতে দেখে সমীরও নিশ্চিন্ত হয়ে বাড়ি ফিরে আসে। কিন্তু গণপতিবাবু তখন আহিরিটোলা থেকে বাড়িতে না গিয়ে চৈতালি অফিসে যান গগন চাটুর্যের চিঠির মতে তার সঙ্গে দেখা করতে।
প্রেসের পাশেই সিঁড়ির নিচে একটা ছোট্ট গুদাম ঘর ছিল। চক্রান্ত করে সেই গুদাম ঘরের মধ্যে হতভাগ্য গণপতিবাবুকে কোনো মতে প্রবেশ করিয়ে তার মধ্যে এক্সস্ট গ্যাস চালিয়ে গণপতিবাবুকে খুন করা হয়। তারপর তাকে তার গাড়িতে বসিয়ে ভবনাথ সেন স্ট্রিটের মোড়ে এনে বেকায়দায় রাস্তার মোড়ে গাড়িখানা দাঁড় করিয়ে রেখে গগন চাটুর্যে সরে পড়েন। সেদিন প্রচণ্ড ঝড় ও জলের রাত্রি। এমনভাবে গাড়িখানা রাস্তার মোড়ে দাঁড় করিয়ে রাখা হয়েছিল যাতে করে অন্ধকারে অন্য গাড়ির সঙ্গে ধাক্কা লেগে অ্যাক্সিডেন্ট হতে পারে এবং গণপতিবাবুর অ্যাক্সিডেন্টে মৃত্যু হয়েছে বলে প্রমাণিত হবে। কিন্তু সমীর বোধহয় গগন চাটুর্যেকে সন্দেহ করে। সেইরূপ আভাস পেয়ে গগন চাটুর্যে সমীরকে সেদিন রাত্রে ডেকে পাঠান। সবুজ সঙ্গের সন্ধান অন্য লোকে জানতে পারলে তাদের ক্ষতি হবে ভেবে সমীর যদি সে রাত্রে কথাটা গোপন না করে যেতেন তবে এতটা গোলমাল হতো না। সমীরকে গুদাম ঘরে বন্ধ করে ঘরের মধ্যে পাইপের সাহায্যে এক্সস্ট গ্যাস ছাড়বার জন্য বের হয়ে আসতেই গগন চাটুর্যে আমার হাতে সিঁড়ির নিচে ধরা পড়লেন। সমীরকে মারতে পারলে গগনের আরও লাভ হতো, কেননা সমীরের সম্পত্তি গগন চাটুর্যেই পেতেন। কিন্তু ধর্মের কল বাতাসে নড়ে। এমনি করেই ভগবান পাপীর মাথায় শাস্তির দণ্ড তুলে ধরেন। দীর্ঘ 1 মাস পরের কথা। কিরিটির চেষ্টায় সবুজ সঙ্গের সঙ্গে জড়িত থেকেও সমীর কোনো মতে মুক্তি পেয়ে ব্যবসা শুরু করেছে। সেদিন সকালে শহরের সব সংবাদপত্রে গণপতির বিচারের ফল প্রকাশিত হলো বড় বড় হরফে। ফাঁসির মঞ্চে কবিবর গগন কুমার চট্টোপাধ্যায়। সমাপ্ত। এই গল্পটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করবেন, শেয়ার করবেন। আপনারা কে কোথা থেকে গল্পটা শুনছেন তা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আপনারা কি ধরনের গল্প শুনতে চান সেটাও আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না। আমার আরও নতুন নতুন গল্পের আপডেট পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্লিজ দাবিয়ে দেবেন। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।